এক নতুন বিবাহিত দম্পতি স্বপ্নের হানিমুন। কাশ্মীর বাতিল হয়ে প্ল্যান হল মেঘালয়ের প্রাকৃতিক সৌন্দর্য আর কামাখ্যা দেবীর আশীর্বাদ। কিন্তু ২৫শে মে ২০২৫-এর সেই দিনটা যখন একটা ফোন এলো আর এক স্ত্রী বলল, এখানে নেটওয়ার্কের সমস্যা, আমি পরে কথা বলবো। পরিবারের সাথে এটাই ছিল তার শেষ কথা। পরের দিন থেকেই স্বামী স্ত্রী নিখোঁজ। তারপর পাওয়া গেল একটি মৃতদেহ গভীর খাদে, যেখানে লেখা ছিল রাজা। আর কিছুদিন পর হঠাৎ হাজার হাজার কিলোমিটার দূরে একটি ধাবায় রাত ১টায় হতবিহ্বল অবস্থায় পাওয়া গেল সেই স্ত্রী সোনাম রঘুবংশীকে। শেষ পর্যন্ত কি হয়েছিল সেই হানিমুনে? কি এই ভয়ানক গল্পের আসল সত্য? মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা ছিলেন সোনাম এবং রাজা রঘুবংশী। ২৫শে মে ২০২৫-এ তাদের বিয়ে হয়েছিল এবং শুরু হয়েছিল এক নতুন জীবন। হানিমুনের পরিকল্পনা করা হল প্রথমে কাশ্মীর, কিন্তু সন্ত্রাসী ঘটনার কারণে পরিকল্পনা বদলে গেল এবং এই সুন্দর দম্পতি বেরিয়ে পড়লেন আসামের গুয়াহাটিতে কামাখ্যা দেবীর দর্শন করতে, আর তারপর সেখান থেকে মেঘালয়ের মনোরম উপত্যকা শিলংয়ের উদ্দেশ্যে। ২০ থেকে ২৯শে মে পর্যন্ত তাদের ভ্রমণ ছিল। শুরুতে সবকিছুই ঠিকঠাক ছিল, তারা পরিবারের কাছে মুহূর্তের খবর দিচ্ছিলেন। কিন্তু তারপর এলো সেই অভিশপ্ত ২৩শে মে। দুপুর ১:৪৫-এর দিকে সোনমের শাশুড়ি উমাদেবীর ফোন আসে। তিনি জিজ্ঞাসা করেন, বেটা তুমি কোথায়, আর আজ তোমার ব্রত আছে কি না? সোনমের উত্তর আসে, মা এখানে নেটওয়ার্কের সমস্যা, আমি পরে কথা বলবো, এবং কল কেটে যায়। পরিবারের সঙ্গে সোনমের এটাই ছিল শেষ কথা। ২৪শে মে পর্যন্ত রাজা এবং সোনমের সাথে পরিবারের কোনো যোগাযোগ হয়নি। পুরো পরিবারে অস্থিরতা বাড়তে লাগল। ২৫শে মে রাজার ভাই এবং সোনমের ভাই গোবিন্দ জরুরিভাবে শিলং পৌঁছান। স্থানীয় পুলিশের সাহায্য চাওয়া হয়। স্থানীয় লোকেরাও জিজ্ঞাসাবাদে অংশ নেয়। তখনই একটি নাম সামনে আসে, অ্যালবার্ট প্যাড, মাউলিং নংয়ের একজন গাইড। অ্যালবার্ট পুলিশকে জানায় যে সে ২৩শে মে সকাল ১০টার দিকে একটি দম্পতিকে দেখেছিল। পরে সোশ্যাল মিডিয়া থেকে সে জানতে পারে যে এরা সোনাম এবং রাজা ছিল। তাদের সাথে আরও ৩জন লোক ছিল যারা হিন্দিতে কথা বলছিল। অ্যালবার্ট তার গাইডিং সার্ভিস অফার করেছিল, কিন্তু যারা প্রত্যাখ্যান করে এবং অন্য আরেকজন গাইড ওয়ানসাইকে ভাড়া করে নেয়। এরপর এই দম্পতি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। কেউ জানত না তারা কোথায় চলে গেল। ১১ দিন ধরে তল্লাশি চলতে থাকে এবং তারপর ১১ দিন পর মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলার সোহরা থানা এলাকায় বৈশডং নামক স্থানে একটি গভীর খাদে একটি মৃতদেহ পাওয়া যায়। ডান হাতে রাজা লেখা ছিল। পরিষ্কার বোঝা যাচ্ছিল এটি রাজা রঘুবংশীই ছিলেন। মৃতদেহের কাছে একটি দাও পাওয়া যায়, যা দেখে মনে হচ্ছিল সম্ভবত সেটি দিয়েই রাজাকে হত্যা করা হয়েছে। ১০০ ফুট গভীর খাদ, ৫ ফুট উঁচু প্রাচীর। প্রশ্ন উঠতে শুরু করে যে কিভাবে মৃতদেহ সেখানে পৌঁছাল। রাজার হাড় ভেঙে গিয়েছিল, তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। পুলিশ, এসডিআরএফ, এনডিআরএফ, স্থানীয় জনগণ সবাই সোনমের সন্ধানে নেমে পড়ে। সারা দেশেই ঘটনা আলোড়ন সৃষ্টি করে। সিবিআই তদন্তের দাবি জানানো হয়। মেঘালয়ের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত চিঠি লেখা হয়। কিন্তু তারপর হঠাৎ ৯ জুন ২০২৫-এর রাতে উত্তরপ্রদেশের গাজীপুর জেলার নন্দগঞ্জ থানা এলাকায় কাশি চা জায়কা নামক ধাবায় রাত প্রায় ১টায় একটি মেয়ে পৌঁছায়। সে ছিল হতবিহ্বল, কালো টি শার্ট এবং লোয়ার পরা, চুল ছিল এলোমেলো। ধাবার টিনের ছাউনির কাছে দাঁড়িয়েছিল। ধাবায় কাজ করা সাহিল যাদবের নজর তার ওপর পড়ে। সাহিল তার কাছে যায়। সাহিলকে দেখে সে কাঁদতে শুরু করে। সাহিল জিজ্ঞেস করল, দিদি আপনার কি দরকার, খাবার বা অন্য কোনো সাহায্য? মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া আমার ফোন চাই, আমার পরিবারের সাথে কথা বলতে হবে। সাহিল কিছুটা ঘাবড়ে যায়, কিন্তু তার অবস্থা দেখে সাহস জুগিয়ে ফোন দেয়। মেয়েটি ফোনে কথা বলতে বলতে উচ্চস্বরে কাঁদতে লাগল। এরই মধ্যে ধাবায় উপস্থিত এক মহিলা, যে তার পরিবারের সাথে সেখানে এসেছিলেন, মেয়েটিকে কাঁদতে দেখে তার কাছে গেলেন। যখন মহিলা এবং সাহিল তার নাম জানতে চাইলেন, মেয়েটি বলল, আমার নাম সোনাম রঘুবংশী। এই নাম শুনেই সাহিল তৎক্ষণাৎ ১১২ নম্বরে কল করে এবং সবকিছু পুলিশকে জানায়। রাত প্রায় ১:৪০ দিকে পুলিশ এবং স্থানীয় এসেও সাহিলের ধাবায় পৌঁছায়। এরপর পুলিশ সোনমকে নিজেদের সাথে নিয়ে গাজীপুরের জেলা হাসপাতাল প্রাঙ্গণে সাখী ওয়ান স্টপ সেন্টারে নিয়ে যায়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সোনাম জানায় যে সে ইন্দোরের বাসিন্দা। এটা শুনে পুলিশ কর্মীরাও অবাক হয়ে যায়, কারণ গাজীপুর পুলিশ জানত যে সম্প্রতি মেঘালয়ে রাজা রঘুবংশীর হত্যা হয়েছে, আর এই সোনম রঘুবংশী তার স্ত্রী যে গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল,
সে এত দূরে গাজীপুরে কি করছিল? তৎক্ষণাৎ লখনৌয়ের ঊর্ধ্বতন আধিকারিক অমিতাভ যশকে জানানো হয়, যিনি মেঘালয় এবং ইন্দোর পুলিশের সাথে যোগাযোগ করেন। জিজ্ঞাসাবাদে সোনাম জানায় যে সে ধাবার মালিক সাহিল যাদবের কাছ থেকে ফোন নিয়ে তার ভাই গোবিন্দের সাথে কথা বলেছিল, যে তাকে শিলংয়ে খুঁজছিল। এরপর মেঘালয়ের ডিজিপি একটি চাঞ্চল্যকর বিবৃতি দেন। রাজার হত্যায় সোনমেরই হাত আছে। তিনি এটাও জানান যে মেঘালয় পুলিশ মধ্যপ্রদেশের ৩ জনকে গ্রেপ্তার করেছে এবং একজন মহিলা, সম্ভবত সোনাম, যে আত্মসমর্পণ করেছে। পুলিশের দাবি, সোনাম তার পুরনো প্রেমিকের সাথে মিলে রাজার হত্যার ষড়যন্ত্র করেছে। অনেক রিপোর্টে দাবি করা হয়েছে যে সোনামের রাজ কুশওয়াহা নামে এক ছেলের সাথে সম্পর্ক চলছিল, যে সোনামের চেয়ে ৫ বছর ছোট ছিল। আসলে সোনামের বাবার প্লাইউডের ব্যবসা ছিল, যেখানে রাজ কুশওয়াহা বিলিংয়ের কাজ করত। সেখানেই রাজ কুশওয়াহা এবং সোনাম রঘুবংশের মধ্যে সম্পর্ক শুরু হয় এবং বিয়ের পরও সোনাম এই সম্পর্ক লুকিয়ে রেখেছিল। পুলিশের বক্তব্য অনুযায়ী হানিমুনের পরিকল্পনাও এই ষড়যন্ত্রেরই অংশ ছিল। সোনাম তার প্রেমিকের সাথে মিলে রাজাকে মেঘালয়ে নিয়ে গিয়ে একটি নির্জন জায়গা দেখে তাকে পথ থেকে সরানোর পরিকল্পনা করে। এর জন্য তারা ৩ জন ভাড়াটে খুনি, আকাশ রাজপুত, বিশাল চৌহান এবং আনন্দ সিংকে মধ্যপ্রদেশ থেকে ডেকে আনে। জানা যাচ্ছে যে রাজার হত্যার জন্য ৯ লাখ টাকাও সোনমই দিয়েছিল। পরিকল্পনা অনুযায়ী সোনাম রাজাকে হানিমুনের অজুহাতে মেঘালয়ে নিয়ে যায়। যখন রাজ কুশওয়াহা সোনাম এবং ভাড়াটে খুনিদের সাথে মিলে এই ঘটনা ঘটায়। অনেক সূত্র অনুযায়ী রাজ কুশওয়াহাই এই পুরো ঘটনার আসল মাস্টার মাইন্ড। তবে সোনামের বাবা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার বক্তব্য, পুলিশ মিথ্যে বলছে, আমার মেয়ে এমন কাজ কখনোই করতে পারে না। কিন্তু জিজ্ঞাসাবাদের পালা এখনও শেষ হয়নি। পুলিশের তদন্তের পরেই এই ঘটনার আসল সত্য সামনে আসবে, যে সোনাম কিভাবেই পুরো পরিকল্পনা করেছিল, নাকি এর মাস্টারমাইন্ড অন্য কেউ ছিল। এই ঘটনাকে ঘিরে সারা দেশে মানুষের মধ্যে যথেষ্ট ক্ষোভ দেখা যাচ্ছে। কোথাও সোনামের ছবি পোড়ানো হচ্ছে, তো কোথাও মানুষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট এবং কমেন্ট করছে যে শেষ পর্যন্ত সোনামই বিশ্বাসঘাতক প্রমাণিত হল। এটি বিশ্বাসঘাতকতা, প্রতারণা এবং এক বেদনাদায়ক পরিণতির গল্প। একটি হানিমুন যা মৃত্যুর ফাঁদে পরিণত হল। পুলিশি তদন্ত চলছে এবং আশা করা যায় যে শীঘ্রই এই পুরো ষড়যন্ত্রের পর্দা ফাঁস হবে। আপনি এই ঘটনা সম্পর্কে কি মনে করেন? সোনম কি সত্যিই দোষী, নাকি গল্পটা অন্য কিছু? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। এই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং এমন আরও ক্রাইম স্টোরিজ এবং ইনভেস্টিগেটিভ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে অল নোটিফিকেশনস অন করে নিন। ধন্যবাদ।